রামকৃষ্ণ বেদান্ত মঠ কলকাতার সন্ন্যাসী মঞ্চে উপস্থিত মাননীয় রঞ্জিত কুমার ঘোষ মহাশয়, এদের সবাই শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম। উপস্থিত ভক্তমণ্ডলী, তাদের সকলকেই আমার প্রণাম। আজ একটা বিশেষ আনন্দঘন পরিবেশে আমরা উপস্থিত হয়েছি। এই কথাটা বললে একটু ভুল থেকে যায়। আমরা কেউ উপস্থিত হইনি, হতে পারি না। শ্রীরামকৃষ্ণই আমাদের কৃপা করে নিয়ে এসেছেন। তো আমরা বহুদিন ধরে অনেক কিছু অবতার বরিষ্ঠ ভগবান শ্রীরামকৃষ্ণ, এইভাবেই আমরা শ্রীরামকৃষ্ণকে শুনেছি, দেখেছি, বুঝেছি, আবার কেউ কেউ উপলব্ধিও হয়তো করেছি। আসলে তিনি অনন্ত ভাবময়। ভক্তের মধ্যে তিনি বিভিন্ন সময় ভাবের খেলা করেন। তাই আজকের একটু আসুন না, আমরা শ্রীরামকৃষ্ণকে একজন মহামানব হিসেবে দেখার চেষ্টা করি। লিখেছিলেন শ্রীরামকৃষ্ণের ভক্ত দেবেন্দ্রনাথ মজুমদার, এসেছে এক নতুন মানুষ, দেখবি যদি আয় চলে। কিছুক্ষণ চলুন না, আমরা সেই নতুন মানুষটিকে দেখার চেষ্টা করি। তাহলে কি ভালো লাগবে না আমাদের? অবশ্যই ভালো লাগবে। এসেছেন এক নতুন মানুষ, সত্যিই তিনি নতুন মানুষ। কেন? আমরা সবাই এখন, বিশেষত যারা ছোট বয়স থেকে এই ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করছি বা করাই, আর আমরা যারা ইংরেজি চর্চা করেছি বা না করেছি, কেন এই কথা বলছি? আমরা সবাই কিন্তু স্মার্ট এই শব্দটি ব্যবহার করি। একটা রিক্সাওয়ালাকেও বলতে শুনেছি, তিনি বলছেন স্মার্ট বয় আমার ছেলে। এই স্মার্ট কথাটি আমরা যদি শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রে প্রয়োগ করি তাহলে কেমন হয়? কেমনভাবে প্রয়োগ করব আমরা? সর্বকালের সেরা স্মার্ট ম্যান শ্রীরামকৃষ্ণ। এখন বললেই তো হবে না। তার খোঁচা খোঁচা দাড়ি, মেটো ধুতি, গায়ে ফতুয়া, কথাগুলো বলতে গিয়ে মাঝে মধ্যে জড়িয়ে জড়িয়ে যায়। এমন মানুষকে কি সত্যিই আমরা স্মার্ট ম্যান হিসেবে কল্পনা করতে পারি? না বলা যায়। একই কথা প্রযোজ্য মা শারদার ক্ষেত্রে। তিনি হচ্ছেন সর্বকালে সর্বশ্রেষ্ঠ স্মার্ট ওম্যান। এখন স্মার্ট শব্দটির অর্থ কি?
অনেকগুলো অর্থ করা যায়, দুটি অর্থ আমরা বেছে নেব। এক, বুদ্ধিমান। দুই, সপ্রতিভ। আজকের যে মডার্ন সায়েন্স আর আমাদের যে প্রাচীন স্পিরিচুয়াল সায়েন্স, অধ্যাত্ম বিজ্ঞান আর আধুনিক বিজ্ঞান, সেখানে এই স্মার্ট শব্দটি নিয়ে যথেষ্ট গবেষণা হয়েছে। আমরা কাদেরকে স্মার্ট বলবো আর কাদেরকে আনস্মার্ট বলবো, ইত্যাদি ইত্যাদি, সে দীর্ঘ আলোচনায় আমরা আজকে যাব না। আমাদের আজকের আলোচনার শিরোনাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ স্মার্ট ম্যান শ্রীরামকৃষ্ণ। এটা একটু আমরা যদি বোঝার চেষ্টা করি, বোধহয় মন্দ হবে না। স্মার্ট কথাটির মধ্যেই আমরা খুঁজে পাব সেই মডার্ন সায়েন্স এবং স্পিরিচুয়াল সায়েন্স, যেখানে আমরা সহজেই এই সিদ্ধান্তে উপনীত হতে পারব যে ঠিক তাই, শ্রীরামকৃষ্ণের চেয়ে বড় স্মার্ট ম্যান আজ পর্যন্ত জগতে আসেননি। এখন স্মার্ট বলতে আমরা সাধারণভাবে কি বুঝি? মেয়েদের ক্ষেত্রে বুঝি, মায়েরা কিছু মনে করবেন না, জাস্ট আলোচনার জন্য বলছি। স্মার্ট মেয়ে বলতে আমরা বুঝি সেই ধরনের মেয়ে যাদের মাথার চুল কাটা, ছোট ছোট কান পর্যন্ত, জিন্সের প্যান্ট পরে, ডান হাতে ঘড়ি পরে, কথায় কথায় ইংরেজি বলে, এরকম মেয়েদেরকে সাধারণত আমাদের সমাজে প্রচলিত ধারণা তৈরি হয়ে গেছে এরা স্মার্ট গার্ল। আর ছেলেদের ক্ষেত্রেও তো ঠিক তেমন, কানে দুল, মাথার চুলের স্টাইল ইত্যাদি ইত্যাদি, ওগুলোতে আমরা যাচ্ছি না। তেমনভাবেই কি আমরা শ্রীরামকৃষ্ণকে বিচার করব? না, আমরা বিজ্ঞান ভিত্তিক তথ্য, বিজ্ঞান কি বলছে এই স্মার্ট শব্দটির অ্যানালিসিস করতে গিয়ে আমরা সেই দৃষ্টিকোণ থেকে দেখব শ্রীরামকৃষ্ণকে। স্মার্ট বানানটা আপনারা জানেন, SMART। এই এস এর মধ্যেই লুকিয়ে আছে বিজ্ঞান। এই এস মানে হচ্ছে সিনার্জেটিক, বাংলা করলে দাঁড়াচ্ছে আমাদের যে মাথা, বা এর মধ্যে তো মস্তিষ্ক আছে, মস্তিষ্কের মধ্যে বিলিয়ন বিলিয়ন সেল বা কোষ আছে। এই ব্রেনই হচ্ছে আমাদের জীবনের মূল চালিকা শক্তি। এই যে আমরা আলোচনা শুনছি কি, কার সাহায্যে? আমরা বলবো কান। ঠিকই, কান হচ্ছে এই শব্দগুলো আমাদের কানে পৌঁছচ্ছে, কান হচ্ছে রিসিভার, গ্রাহক যন্ত্র। কিন্তু কি শুনছি সেটা বুঝিয়ে দিচ্ছে কি? এই আমাদের ব্রেন, মস্তিষ্ক। এই মস্তিষ্কের রাইট ব্রেনে, অর্থাৎ ডান দিকের মাথাতে এক ধরনের সেল আছে, সেগুলোকে বলে সিনার্জেটিক সেল, বায়োলজিক্যাল টার্ম। এই সেলগুলো কি করে? এই সেলগুলো যাদের জাগ্রত হয় তাদেরকে রামকৃষ্ণের মতো
অনুভবী শক্তিতে পরিণত করে তাদের মন। কিরকম? এই যে এতক্ষণ শুনছিলাম সুশান্তনন্দজি বললেন বা আগের বক্তা বললেন, শ্রীরামকৃষ্ণের যত উপদেশ এক নম্বরে যদি আমরা রাখি, ওই যত মত তত পথ। শ্রীরামকৃষ্ণের আগেও আমরা অনেক মহামানব অবতারকে পেয়েছি, তারা এসেছেন, তারা যুগ প্রয়োজনে কথা বলেছেন। সম্প্রতি এই যুগে শ্রীরামকৃষ্ণ এসেছেন, যুগ প্রয়োজনে নিশ্চয়ই তিনি কথা বলবেন। তিনি একজন স্পিরিচুয়াল সায়েন্টিস্ট, গ্রেটেস্ট স্পিরিচুয়াল সায়েন্টিস্ট, মহা অধ্যাত্ম বিজ্ঞানী। তিনি তো বিজ্ঞান দিয়েই আমাদের বোঝাবেন যে দেখো কি করা উচিত আর কি করা উচিত নয়। তিনি গল্পের ছলে তার উপদেশ দিয়েছেন, কিন্তু তার প্রতিটি উপদেশের মধ্যে আমরা অসাধারণ সব বিজ্ঞান খুঁজে পাব যদি আমরা বিজ্ঞান মনস্ক হয়ে তার কথাগুলো চিন্তা করি, ভাবি। এই যে তিনি এসে বললেন যত মত তত পথ, কেন বললেন? কারণ তিনি যে সময়ে এলেন, সময়ের নিরিখে সেই সময়ে আমাদের পৃথিবীতে দুটো বিশ্বযুদ্ধ হয়ে গেছে বা হতে চলেছে। এমন পরিস্থিতিতে ব্রিটানিকা অফ এনসাইক্লোপিডিয়া, এটা একটা অভিধান, বিশ্ব অভিধান, সেখানে বলা হয়েছে যে দুটো বিশ্বযুদ্ধে পৃথিবীর যত মানুষ মরেছে তার থেকে অনেক বেশি মানুষ মরেছে ক্রুসেডে। ক্রুসেড মানে কি? ধর্মযুদ্ধ। এই যে পৃথিবীতে আমরা বিভিন্ন ধর্মের নাম শুনেছি, সেই ধর্মকে কেন্দ্র করে মানুষের মধ্যে যে মারামারি খুনোখুনি, তাকে ইংরেজিতে বলা হয় ক্রুসেড, আমরা বাংলায় বলবো ধর্মযুদ্ধ। এটা তো শ্রীরামকৃষ্ণ মহাবিজ্ঞানী। বিজ্ঞানীরা আজকের দিনে বসে আগামী 1000 বছরে পৃথিবীতে কি হতে চলেছে তা তারা দেখতে পান, বিশেষত শ্রীরামকৃষ্ণের মতো মহাবিজ্ঞানী। তাই তিনি এলেন, এই যে ধর্মে ধর্মে যুদ্ধে মানুষের যে এত প্রাণ যাচ্ছে, এটাকে বন্ধ করতে হবে, এমন ভাবনা ভাবলেন মহাবিজ্ঞানী শ্রীরামকৃষ্ণ। আজকের যে সমস্ত ওষুধপত্র থেকে শুরু করে আধুনিক বিজ্ঞানের প্রোডাক্ট আমরা দেখছি, সব কিন্তু একটা ঘরে বসে আবিষ্কার হচ্ছে, যাকে আমরা বলি ল্যাবরেটরি। শ্রীরামকৃষ্ণের তো ল্যাবরেটরি আমরা খুঁজে পাই না, না কামারপুকুরে, না দক্ষিণেশ্বরে, না কাশীপুর উদ্যানবাটিতে। সেই রকম আধুনিক যন্ত্রপাতি নিয়ে সাজানো একটা ঘর, যেটাকে বিজ্ঞানের ভাষায় বলা হবে ল্যাবরেটরি। তাহলে তিনি এত গবেষণা করে এত গবেষণামূলক কথা বললেন কি করে? আসলে শ্রীরামকৃষ্ণ মহাবিজ্ঞানী, তার গবেষণাগারটি ছিল তার মন। এক অদ্ভুত ল্যাবরেটরি, তাই না? সেই ল্যাবরেটরিতে বসে তিনি যা গবেষণা করছেন, অর্থাৎ স্মার্টের এস,
সিনার্জেটিক কোষ বা সেল, এইসব মস্তিষ্ক থেকে শ্রীরামকৃষ্ণ বলছেন ধর্মযুদ্ধ করে, ধর্মে ধর্মে লড়াই না করে সব ধর্মকে এক করে দিতে হবে। নির্যাস সব ধর্মের মূল কথা, যা মানুষ ফলো করলে তারা সত্যিকারের মানুষ হতে পারবে। তিনি নিজে গবেষণা করলেন নিজের জীবন দিয়ে। আপনারা জানেন ইসলাম ধর্ম, খ্রিস্টান ধর্ম, হিন্দু ধর্ম তো আছেই। এ সমস্ত করে তিনি সিদ্ধান্তে এলেন যত মত তত পথ, সব ধর্মই সত্য, সবাই সেই এক বস্তুকে পেতে চাইছে, যে বস্তুটি জগতের একমাত্র নিত্য বস্তু, যার ক্ষয় নেই, চিরন্তন, তার নাম ঈশ্বর। সে মারামারি ঝগড়াঝাটি খুনোখুনি হচ্ছে কেন? হচ্ছে অজ্ঞানতার অভাবে। কি করে জ্ঞান দূর হবে? পরবর্তীকালে শ্রীরামকৃষ্ণ তার 4টি প্রেসক্রিপশন করবেন এই আমাদের জন্য। বলবেন সাধু সঙ্গ করো, নির্জন বাস করো, স্মরণ মনন করো ঈশ্বরের নামে, আর সবার আগে দরকার বিশ্বাস। একটা কথা বলি, এই অ্যানাউন্সার বলছিলেন লেখক বক্তা, আমি তা মনে করি না, কিন্তু আজ যে কথাটা বলতে খুব ইচ্ছে করছে, এমন দিন আজকের যা শুনছি, যার অনুপ্রেরণায় আপনাদের সামনে ঠাকুরের কথা ঠাকুর বলিয়ে নিচ্ছেন, এই হাঁ করাটা যিনি শিখিয়েছেন, তিনি এই মঞ্চে আপনাদের সামনেই বসে আছেন। কে তিনি? পূজ্যপাদ স্বামী আত্মবোধানন্দ রামকৃষ্ণ বেদান্ত মঠে আজকের যিনি সাধারণ সম্পাদক। এই রামকৃষ্ণ, মা সারদা, বিবেকানন্দ আমি চিনতাম না, কিছুই জানতাম না। এই মহারাজজি আমাকে যেখানে যেখানে উনি লেকচার দিতে যেতেন, উনি আমাকে নিয়ে যেতেন। সে প্রায় আজ থেকে 30 বছর আগেকার কথা বলি, মানে বলছি। এই কথাটা কেন বললাম? ওই যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ 4টি প্রেসক্রিপশনের কথা বলেছিলেন,
এক নম্বরে বলেছিলেন সাধু সঙ্গ। আর পাঁচটা মানুষের মতো আমি হয়তো এখন চাকরি করতাম, অথবা দুপুরে ভাত খেয়ে ভাত ঘুম দিতাম। যদি না সাধু সঙ্গ করতাম, অত দূর থেকে এখানে কে টেনে নিয়ে এলো? এই সাধু গুণ। আপনারা এখানে আসেন, সুরেশানন্দজির সঙ্গ করেন, এটা তো আপনাদের পূর্ব জন্মের সুকৃতির ফল। পাল্টে যাবেন, বুঝতে পারবেন কিভাবে সাধু লোহাকে সোনা করে। এইটাই হচ্ছে এই স্মার্ট এস অর্থাৎ সিনার্জেটিক সেল, যে যার জেগে গেলে মানুষ সত্যিই সত্যি পরশ পাথর হয়ে যায়। এটা বিজ্ঞান বলছে, সাইকো বায়োটেকনোলজির বিজ্ঞানীরা বলছেন, এটা প্রুফ হয়েছে। মানতেই হবে, এটা বিজ্ঞান কখনো মিথ্যা বলে না। জগতে বিজ্ঞান সত্য, আর ঈশ্বর বলুন, আল্লাহ বলুন, যাই বলুন, সবই সায়েন্স, বিজ্ঞান। এবারে আসি, তিনি এমন একটা ধর্মের প্লাস তৈরি করলেন শ্রীরামকৃষ্ণ এই সিনার্জেটিক সেলের নির্দেশে। যদি আমরা পৃথিবীর মানুষ এই যে সায়েন্টিফিক ডিসকভার বাই শ্রীরামকৃষ্ণ, পৃথিবীতে সত্যিই আর ধর্ম নিয়ে মারপিট, খুনোখুনি, একে অপরকে হিংসা, এগুলো থাকবে না। বিজ্ঞানের আবিষ্কার তো হাতে নাতে ফল দেয় না, একটু দেরি লাগে। একদিন পৃথিবী এই শ্রীরামকৃষ্ণের যত মত, তত পথ, সায়েন্টিফিক থিওরি বুঝতে পারবেই। এবারে হচ্ছে এম, স্মার্টের এম, মলিকিউলার রেসপন্স বা ম্যাথমেটিক্যাল অ্যালগোরিদম। এই শব্দগুলো নিয়ে আপনারা ভাববেন না, এই টার্মগুলো বিজ্ঞান ভিত্তিক। যতটা পারা যায় সহজ করে আমরা বুঝব। এও এই সিনার্জেটিক সেলের প্রভাবই হচ্ছে ঠাকুরের। ওই ব্রেনগুলো তো, ব্রেন সেলগুলো আমরা জাগাতে পারিনি। ঠাকুর বসে আছেন দক্ষিণেশ্বরে ঘরে, ছোট্ট খাটটির উপর। আর মাঝ গঙ্গায় আপনারা এটা জানেন, এক মাঝি আর এক মাঝিকে মারামারি করছে, ছইয়ের মধ্যে, নৌকার ছই। আর ঠাকুর ভক্ত সঙ্গ করছেন দক্ষিণেশ্বরে ঘরে বসে, ব্যথায় কুঁকড়ে উঠলেন, আ উ করছেন। সবাই বলছেন কি হলো ঠাকুর? ঠাকুর বলছেন ওই মাঝগঙ্গায় নৌকাকে একজন মাঝি আর একজনকে মারছে। গিয়ে দেখা গেল ঠিক তাই। এই যে অনুভব, রিয়ালাইজেশন, এটা ঠাকুরের হচ্ছে কি করে? ম্যাজিক না, সেলফ কনসিয়াসনেস অর্থাৎ ব্যক্তি চৈতন্য বোধ যখন ইউনিভার্সাল কনসাসনেসের সঙ্গে অ্যাটাচ, সংযুক্ত হয়ে যায়,
তখনই কিন্তু এই ধরনের ঘটনা ঘটে। অন্যের দুঃখে দুঃখ বোধ হয়, অন্যের আনন্দে আনন্দ বোধ হয়। এটা কোনো ম্যাজিক বা ভুতুড়ে গল্প নয়। আমরা ঠাকুরের জীবনের এই ঘটনা পড়লে আমাদের অবিশ্বাসী মন বলে উঠবে হয়তো, দূর বাবা, এসব আবার হয় না। হয় গো, হয়। বিজ্ঞান তো বলছে, তাহলে আমরা অস্বীকার করি কি করে? এইবার হচ্ছে SMA, এ ফর অ্যাডাপ্টিবিলিটি পাওয়ার, অভিযোজন ক্ষমতা। ঠাকুরের জীবনে আপনারা জানেন, সেই মথুরবাবুর সঙ্গে দেওঘর পর্যন্ত গিয়ে এই সাঁওতাল বাচ্চাগুলো আর সাঁওতালদের জরাজীর্ণ অবস্থা, খেতে না পাওয়া, এই দৃশ্য দেখে ঠাকুর নেমে বজরা থেকে নেমে তাদের মধ্যে গিয়ে বসে পড়লেন এবং মথুরবাবুকে বললেন, এদের এক মাথা তেল, নতুন বস্ত্র আর খাওয়ার ব্যবস্থা না করলে আমি এখান থেকে উঠব না। আমরা পারব? আমরা কোনো তীর্থস্থানে বেড়াতে গিয়ে এরকম দৃশ্য চোখে পড়লে সেখানে না গিয়ে তাদের মধ্যে আমরা বসে পড়তে পারব? আমরাও তো তীর্থক্ষেত্রে যাই, পারব না। কারণ ওই অভিযোজন ক্ষমতা, অর্থাৎ মনের ওই শক্তি তখনই যাবে যখন অ্যাডাপ্টিবিলিটি পাওয়ার, ওই সিনার্জেটিক সেলে ঠাকুরের এটা জেগে গেছিল। ঠাকুর সবাইয়ের সঙ্গে অভেদ ভাব ভাবতে পারতেন, অর্থাৎ তিনি নিজেকে যা দেখছেন, ওই সাঁওতালদের ছেলেটা যার পেটটা বড়, পেটে কিছু খাওয়ার পরেই ঠাকুর ফিল করছেন। এই ক্ষমতা সবাই হয় না। এরপর হচ্ছে আর, স্মার্টের আর, আর মানে হচ্ছে রেজোন্যান্স। এটা কোয়ান্টাম ফিজিক্সের তত্ত্ব, অত গুঁড়ো কথায় আমি যাচ্ছি না। মোদ্দা কথা হলো, রেজোন্যান্স সেই জিনিস যা ওই সেলফ কনসিয়াসনেস আর ইউনিভার্সাল কনসিয়াসনেস অ্যাটাচ করে দেয়। এটা ঠাকুরের 5 বছর বয়সে আমরা দেখতে পাচ্ছি। গ্রামের পথ ধরে, আল পথ ধরে যাচ্ছেন, দূর আকাশে সাদা বকেরা উড়ে যাচ্ছে। এই দৃশ্য দেখে ঠাকুর জীবনে প্রথম সমাধির স্বাদ অনুভব করেছিলেন। এটাকে পদার্থবিদ্যার ভাষায় বলা হচ্ছে রেজোন্যান্স পাওয়ার অফ মাইন্ড। আবার কখনো গান শুনে তিনি সমাধিস্থ হয়ে যাচ্ছেন। অনেকে শুনে বলেছিলেন তৎকালীন সময়ে ঠাকুরের মৃগী রোগ আছে, ফিট পড়া, ব্যায়ামও আছে ঠাকুরের। আজকে যখন বিজ্ঞানের এই গবেষণা আমাদের হাতে আসছে, আমরা হাসছি যে ওই লোকগুলো যারা বলেছিল ঠাকুরের জীবনের এই ঘটনা দেখে তারা কতটা অজ্ঞানী ছিলেন। আরো মূল্যায়ন হবে শ্রীরামকৃষ্ণ সম্পর্কে। এইবারে হচ্ছে লাস্টে টি, টি মানে থার্মোডাইনামিক্স। এটাও ফিজিক্সের একটা ল, তাপ গতিবিদ্যা। তার সেকেন্ড লতে বলা হচ্ছে উচ্চ শক্তি সম্পন্ন
বস্তু থেকে অপেক্ষাকৃত কম শক্তি সম্পন্ন বস্তুতে তাপ প্রবাহিত হয়। এই ঘটনাই তো ঘটেছিল, ঠাকুর দেখিয়েছিলেন তার শক্তি। কাকে? নরেনকে। স্বামী অভেদানন্দজিকে তিনি অন্যভাবে দেখিয়েছিলেন এই একই ব্যাপারটা। অর্থাৎ গুরু শক্তি, সাধুর শক্তি ভক্তের মধ্যে আসি ওই তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র অনুযায়ী। নরেন মানবেন না ঠাকুরকে। যুক্তি, তর্ক, বিজ্ঞান মনস্ক মন নরেনের। ঠাকুরকে অপমান করেন মূর্খ বলে, ইত্যাদি ইত্যাদি। একদিন ঠাকুর নরেনের বুক স্পর্শ করলেন, নরেন হারিয়ে গেলেন। বাহ্যজ্ঞান শূন্য অবস্থা, যেদিকেই তাকাচ্ছেন সেদিকেই শ্রীরামকৃষ্ণকে দেখছেন। এখন আমরা বলবো আমরা তো অজ্ঞান, এ আবার হয় নাকি? ঠাকুর কি ঝাড়ফুঁক তন্ত্রমন্ত্র ব্যবহার করে নরেনের এই রকম একটা অবস্থা করে দিয়েছিল? তা কিন্তু নয়। উচ্চ শক্তির আধার থেকে অন্য শক্তিতে শক্তির ট্রান্সফার হয়। এটা আজকের কোয়ান্টাম মেকানিজম থিওরি প্রমাণ করেছে বিজ্ঞানীরা। তবে তো ঠাকুর নরেনকে জ্ঞানী বলে মানলেন এবং জগতে বলে বেড়াতে লাগলেন শ্রীরামকৃষ্ণ বাইরে ভক্তি, কিন্তু পুরো ভেতরে টন টনে জ্ঞান। এরকম অনেক সাধু আছে, আপনাদের জীবনেও আসবে। দেখবেন কিভাবে জীবনটা আমূল পরিবর্তন হয়ে যায়। আজও আছে। তা এই স্মার্ট, আর আজকের যাদেরকে আমরা স্মার্ট বলছি, দুটো কি এক হলো? হলো না। স্মার্ট হতে গেলে এই যে দৈবী গুণ, ঈশ্বরত্ব, ঈশ্বরের গুণ যার মধ্যে থাকবে তিনি স্মার্ট। মা শারদা স্মার্ট, স্বামী বিবেকানন্দ স্মার্ট, কিন্তু আমরা কেউ স্মার্ট নই। কারণ যে গুণগুলোর কথা বললাম স্মার্টনেসের, তা কি আমাদের মধ্যে সত্যিই আমরা দেখতে পাই? আমরা পারি কারোর জীবনকে পরিবর্তিত করে দিতে? কিন্তু এই দিব্যত্রয়ী, আর আমাদের অত্যন্ত সৌভাগ্য যে আমরা ওই দিব্যত্রয়ী যে ধারা, শিক্ষার ধারা, অর্থাৎ বিজ্ঞান শিক্ষার ধারা আমরা বহন করছি, তাহলে আমাদের পরিবর্তন হবে না? তাই তো শ্রীরামকৃষ্ণ আপনাদের এখানে এসে বসেছেন, এই মন্দিরের মধ্যে আপনাদেরকে বিজ্ঞানে শিক্ষিত করে জীবন থেকে ভয় দূর করে দেওয়ার জন্য। ভয়েই আমরা বিজ্ঞানকে বুঝতে চাই না। ঠিক আছে, আমাকে সময় যা দেয়া হয়েছিল, আরো অনেক প্রোগ্রাম আছে। হ্যাঁ,
আমার খুব আনন্দ হচ্ছে এখানে আসতে পেরে। ঠাকুর নিয়ে এসছেন, সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার, ধন্যবাদ। বঙ্কিমনগর রামকৃষ্ণ বেদান্ত মঠের পক্ষ থেকে